আচ্ছা, আমাদের ক্লাসটা কিন্তু ইতিমধ্যে রেকর্ড হচ্ছে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ। তোমরা অনেকেই জেনে থাকবে যে অ্যাডমিশন পরীক্ষা কিন্তু গ্যাপ ফিলিং এসে থাকে। গ্যাপ ফিলিং অনেকেই পূরণ করতে পারে না, যে পরীক্ষায় কিভাবে আসে জানেই না। এই যে গ্যাপ ফিলিং গুলো আসে, এগুলো নিয়ম কি, নিয়মগুলো অনেকেই জানে না বা অনেকেই জানো। তো আজকে মূলত আমি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে গতকাল আমি আম, একটা পিডিএফ দিয়েছিলাম, সম্ভবত গতকাল না আজকে সকালে হয়তো দিয়েছিলাম। তোমরা অবশ্যই হয়তো পিডিএফটা পড়েছো। তোমরা কি পিডিএফটা পড়েছো? তোমরা কি এই পিডিএফটা পড়েছো? তোমাদেরকে দিয়েছিলাম যে, মুখস্থ করেছো? জি স্যার। তোমরা যদি এই পিডিএফটা না পড়ে থাকো তাহলে কিন্তু আমরা ক্লাসটা ভালো করে বোঝাতে পারবো না তোমাকে। তুমি ক্লাসটা হয়তো ভালো করে বুঝবে না। তারপরেও আমি আগে রুলস গুলো আলোচনা করব, তারপর আমরা প্রয়োগ করব। কেমন? জি ভাইয়া। আচ্ছা, এখন মূলত দেখো, উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে কি কি এসে থাকে। উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজে মূলত হচ্ছে নাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন সবকিছুর একসাথে, সবকিছুই সকল টপিকের সংমিশ্রণ হচ্ছে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ। ওইগুলো আমরা শূন্যস্থান পূরণ করতে হবে, গ্যাপ ফিল করতে হবে। ঠিক আছে? তো ফিল আপ করতে হলে আহ, আমাদের এখানে যে রুলস মানতে হবে, রুলসগুলো কি সেগুলো হচ্ছে পজিশন অফ পার্ট অফ স্পিচ, মানে কোন পার্ট অফ স্পিচ কোথায় বসে, ওইগুলো আমাদের জানতে হবে। না জানলে কিন্তু আমরা আসলে ওইগুলো পারবো না, উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ পারবো না। এই জন্য আমরা নাউন থেকে নিয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আমরা আলোচনা করব, যাতে আমরা সহজেই গেপ ফিলিংটা পারি। ঠিক আছে? তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা একটু বলে দাও। একজন বলো তো, আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার ভাইয়া। কথা বোঝা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না স্পষ্ট। আচ্ছা, এখন স্পষ্ট, এখন হচ্ছে, এখন স্পষ্ট দেখা যাচ্ছে? এখন কি? না দেখা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, তোমাদের স্পষ্টই তো অনেকের নেটওয়ার্ক হয়তো সমস্যা তোমাদের। আমি কিন্তু নিজেও আমার ভিডিওটা নিজে মোবাইল দিয়ে দেখছি। তো আমার এখানে যথেষ্ট ক্লিয়ার। তোমাদের এখানে অনেকের হয়তো নেটওয়ার্ক ক্লিয়ার, মানে নেটওয়ার্কটা একটু সমস্যা আছে। তবে কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে না আমরা না ভাইয়া, আমার নেটওয়ার্কে সমস্যা নাই। আমার নেটওয়ার্কে তো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নেই, তারপরেও কি ক্লিয়ার হচ্ছে না? আর জি না, ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, কার কার ক্লিয়ার হচ্ছে শুনি। ক্লিয়ার তো আছে ভাই। এই যে দেখছো, অনেকের একদম ক্লিয়ার আছে। ক্লিয়ার তো তোমাদের স্যার। যাদের ভাই নেটওয়ার্ক, আমারও ক্লিয়ার একদম আছে। ক্লিয়ার। যাদের নেটওয়ার্ক সমস্যা আছে তাদের ভাইয়া হচ্ছে। আমার ক্লিয়ার নেই। আচ্ছা, সমস্যা নেই, যাদের ক্লিয়ার নেই তারা অবশ্যই ক্লাসে থাকো। এবং আমাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, তোমরা পরবর্তীতে রেকর্ড ক্লাসটা পেয়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন নেই। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউন। তোমরা অনেকে নাউন জানো, নাউনের সঙ্গে আমরা আলোচনা করব না। এখানে আমরা আলোচনা করবো হচ্ছে কোথায় কোথায় নাউন বসতে পারে, একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় নাউন বসতে পারে। দেখো, নাউন বসানোর আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে নাউন চেনার উপায়টা কি, বা নাউন কি। নাউনের সংজ্ঞা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু নাউন আমরা কিভাবে চিনতে পারি, বা নাউনের শুরুতে শেষে কি থাকতে পারে, ওই দিক দিয়ে আমরা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আমরা একটু এখানে হাইলাইট করেছি। দেখো এখানে শন শন। ভাইয়া পিডিএফটা জুম করেন, পিডিএফটা একটু জুম করেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, শন শন সি, ডম নেস, ম্যান্ট হুড, এজ। ঠিক আছে? অ্যান্স অ্যান্স আই, শিপ, টি ওয়াই ইজম, তারপর হচ্ছে সিই, আর ওয়াই, টি এইচ। এইগুলো যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে কিন্তু, সরি, ওয়ার্ডের শেষে থাকলে সেটি নাউন হিসেবে আমরা গণ্য করি। এইগুলো আমরা মনে রাখার জন্য আমরা কি পড়তে পারি? এই যে শুনছি ডমনেস, ম্যানহুড, আকিয়ান্সে, আইশিপ, তাই ইজম, এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে যখন আমরা কোনো ওয়ার্ডকে আমরা নাউনে কনভার্ট করব, তখন আমরা এইগুলো ইউজ করে আমরা কিন্তু নাউন বানাতে পারবো। তোমরা এখানে দেখো নাউন বসানোর নিয়ম, নাউন কোথায় কোথায় বসে। নাউন মূলত সেন্টেন্সের শুরুতে, শেষে এবং প্রিপোজিশনের পরে বসে। তোমরা লক্ষ্য করবে নাউন কোথায় কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে, শেষে এবং প্রিপোজিশনের পরে বসে থাকে। তারপর হচ্ছে অ্যাডজেটিভের পরে নাউন বসে, অ্যাডজেটিভের পর নাউন বসে থাকে। আর্টিকেল, গ্যাপ, প্রিপোজিশন থাকলে গ্যাপে নাউন বসে।
কোনো সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে এবং আর্টিকেল গ্যাপের পরে কোনো প্রিপোজিশন থাকে তাহলে ওই গ্যাপে নাউন বসে। মূল ভার্বের পর সাধারণত নাউন বসে। ঠিক আছে, মূল ভার্বের পর সাধারণত নাউন বসে থাকে। যে সকল ভার্বের পরে নাউন বসে, দেখো গিভ, টেক, রিসিভ, প্রোভাইড, মেক, গেট, হ্যাভ, পুট, শো, রেন্ডার, গেইন, কিপ, নিড ইত্যাদি শব্দের পর সাধারণত আমরা নাউন বসিয়ে থাকি, সেন্টেন্সে নাউন বসে থাকি। তারপরও দুটি নাউন পাশাপাশি থাকলে আগেরটিকে অ্যাডজেক্টিভ এবং পরেরটিকে নাউন বানাতে হবে। অনেক সময় দেখা যায় গ্যাপের যে গ্যাপটা থাকে, গ্যাপের পরে শব্দটা নাউন থাকে, তাহলে আগেরটা আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অথবা গ্যাপের যে দেখা যায় কি, হ্যাঁ এটাই মানে গ্যাপের পরেটা নাউন থাকলে আগে আমরা ওই গ্যাপের অ্যাডজেক্টিভ বসিয়ে দিব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসটা এটা হচ্ছে, দেখো 7 নাম্বারটা, আর্টিকেল প্রিপোজিশন পসেসিভের পরে আর্টিকেল প্রিপোজিশন পসেসিভের পরে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। তার মানে হচ্ছে কি, আর্টিকেল প্রিপোজিশন পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হবে, এবং তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা নাউন হয়ে থাকে। তোমরা কিন্তু এগুলো এমসিকিউতে কিন্তু কমন পড়বে, যে সেন্টেন্সের মধ্যে কোনটি কোন পার্ট অফ স্পিচ এটা নির্ণয় করতে কিন্তু এই সূত্রটা অনেক সময় তোমরা প্রয়োগ করতে পারবে। এই সূত্রটা অবশ্যই মনে রাখবে। আর দুটি প্রিপোজিশনের পর বা দুটি প্রিপোজিশনের মাঝে নাউন বসে থাকে, দুটি প্রিপোজিশনের মাঝে কিন্তু নাউন বসে থাকে। আচ্ছা, আমরা এখন আলোচনা করলাম হচ্ছে নাউন সম্পর্কে, যে নাউন কোথায় কোথায় বসতে পারে এইগুলো আমরা আলোচনা করলাম। এগুলো আমরা প্যাসেজে কিভাবে প্রয়োগ করব, অ্যাপ্লাই করব, এগুলো আমরা এখানে আলোচনা করব। আগে সবগুলো একটু ভাইয়া দেখি আমরা। স্ক্রিনটা ক্লিয়ার আসছে না। আচ্ছা, আসছে না তো? তোমরা কি আমার কথা না বুঝতে? ভাইয়া আমি, জি ভাইয়া কথা শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমার এখানে হয়তো নেটওয়ার্ক সমস্যা আছে বোন, যার কারণে এমনটা হচ্ছে। আহ, আমার কাছে মনে হচ্ছে স্ক্রিনটা ক্লিয়ারই আছে। ভাইয়া এই ক্লাসের পিডিএফ কি দিয়ে দিবেন শেষে, ক্লাস হ্যাঁ, শেষে? পিডিএফ দিব, তারপর হচ্ছে রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই, তোমরা রেকর্ডেড পাবে, পিডিএফ পাবে। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ বসানোর নিয়ম, কোথায় কোথায় ভাইয়া অ্যাডজেক্টিভ বসতে পারি, অ্যাডজেক্টিভ চেনার উপায়টা তোমরা দেখে দেখো। যে কোনো ওয়ার্ডের পরে যদি দেখো নারী থাকে, এরি থাকে, এন্ড, অল, ফুল, ফুল, টিপ, সিপ, এবল, আস, এগুলো যদি থাকে তাহলে এটি নিঃসন্দেহে অ্যাডজেটিভ হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। অল থাকলে সবসময় যে অল থাকলেই যে অ্যাডজেটিভ হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে সেটা নাউন হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ওয়ার্ডগুলো কোনো এই শব্দাংশগুলো কোনো ওয়ার্ডের পিছনে থাকলে সেগুলো, সেই ওয়ার্ডগুলো মূলত অ্যাডজেটিভ হিসেবে বিবেচিত হয়। এখন দেখো যে অ্যাডজেটিভ কোথায় কোথায় বসতে পারে। ভাইয়া, হ্যাঁ বলো বোন। ভাইয়া আপনার ক্লাসে কি কোনো লিমিট আছে? মেম্বার্সের অনেকে জয়েন করতে পারতেছে না, বের করে দিতেছে। না, লিমিট নেই তো। তাহলে ওই যে একজন জয়েন করতে পারতেছে না, ওকে নাকি বারবার বের করে দিতেছে। আচ্ছা, ওর সাথে আমি কথা বলবো না, কেমন? তোমরা জি দেখো, ভাই। ক্লাসটি করো। আর তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলো। আমি কিন্তু দ্রুত শেষ করছি, কারণ হচ্ছে আমরা সামনে প্রয়োগ করবো, তো প্রয়োগ করে প্রয়োগে চলে যাব আমরা। আর ক্লাসের শেষে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করব ওইখানে, এই জন্য আমরা দ্রুত শেষ করে ফেলছি। দেখো এখানে অ্যাডজেটিভ বসানোর নিয়ম, নাউনের আগে এবং অ্যাডভার্বের পরে কিন্তু অ্যাডজেটিভ বসে। নাউনের আগে আমরা একটু আগেও বলেছি যে নাউনের আগে অ্যাডজেটিভ বসে, আবার অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ বসে। আর্টিকেল গ্যাপ নাউন থাকলে, আর্টিকেল গ্যাপ নাউন থাকলে গ্যাপে অ্যাডজেক্টিভ বসে। আবার নিচের শব্দগুলোর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, নিচের শব্দগুলোর উপর সাধারণত অ্যাডজেক্টিভ বসে থাকে। যেমন দেখো বি, বিন, বিং, গেটিং, বিকাম, বিকামিং, ভাইয়া সাউন্ড টু, আসতেছে টু না। ভেরি, কোয়াইট। দেখো রেদার, এক্সট্রিমলি, লুক, সিম, গ্রো, টেস্ট, রিমাইন্ড। এই যে এইগুলো শব্দের পরে কিন্তু সাধারণত আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে থাকি, অ্যাডজেক্টিভ বসে। তো তোমাদের এখানে কোনো জিজ্ঞাসা আছে, যে তোমার কোনো কোনো রুলস বুঝোনি, জিজ্ঞাসা আছে কারো কোনো? না মনে ভাইয়া। হচ্ছে কারো কোনো ভাইয়া জিজ্ঞাসা নেই। নাউনের 7 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। নাউনের 7 নাম্বারটা তো এই যে দেখো, নাউনের যে 7 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস এটা। এটা হচ্ছে দেখো আর্টিকেল প্রিপোজিশন এবং পসেসিভের পরে, তোমরা জানো পসেসিভ কিন্তু অ্যাডজেক্টিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো যে প্রোনাউনের যে ফর্মগুলো, এটাকে আমি বলছি যে আর্টিকেল প্রিপোজিশন এবং পসেসিভের পরে
অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, তার মানে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন এবং পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে, একটা গ্যাপ থাকে, তাহলে সেটা নাউন হবে। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে থাকবে, এবং যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। এটা তোমরা সবসময় খেয়াল করবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ভার্বে, যে কোথায় কোথায় ভার্ব বসতে পারে বা কখন ভার্ব বসতে পারে, কোন ভার্বে কোন ফর্ম বসতে পারে, এটা কিন্তু তোমাদের রাইট ফ্লো ভার্বে অনেক সময় কমন পড়ে থাকে। এখানে দেখো প্রথম যে রুলসটা, সেটা হচ্ছে যে সকল ওয়ার্ডের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্বের এক নং রূপ বসে থাকে। যেমন ডো, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ও টু, ইউজ টু, নিড টু, ডেয়ার, এম টু, ইজ টু, আর টু ইত্যাদি। দেখো অনেকগুলো শব্দ আছে এখানে, এগুলোর পরে কিন্তু সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে। তোমরা কিন্তু অবশ্যই এটা মুখস্থ করে নেবে, তোমাদের এটা সব সময় কাজে লাগবে। এটা এই শীটটা, তোমাদের এই শীটটা সবসময় কাজে লাগবে, তোমাদের এমসিকিউতে কাজে লাগবে, এবং গ্রামারের ক্ষেত্রে তোমাদের কিন্তু মূলত কাজে লাগবে। 2 নম্বর যে রুলসটা আছে তোমরা দেখো, টু ছাড়া, টু ছাড়া সকল প্রিপোজিশন পর বার প্লাস আইনজি হয়, এবং টু এর পর ভার্বের এক নং রূপ ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে টু থাকলেও টু এর পর বার প্লাস আইনজি হয়ে থাকে, যেমন উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফর, লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু। হ্যাঁ, এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই সবগুলো ওয়ার্ডের পর সবসময় কি বসে, ভার্বের, মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। তারপর হচ্ছে দুটি ভার্ব একসাথে দেখো থাকলে, দেখো দুটি ভার্ব যদি একসাথে থাকে তাহলে পরের বারের সাথে আইনজি যুক্ত হবে। দুটি ভার্ব যদি একসাথে থাকে তাহলে পরবর্তী 2 নম্বর যে ভার্বটা আছে ওইটার সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে নিয়মগুলো আছে ওইগুলো বললাম। তারপর হচ্ছে 3 নম্বর যে রুলসটা, সেটা হচ্ছে যে সকল ওয়ার্ডের পর সবসময়, হ্যাঁ বলো, কি বলছিলে ভাই? আচ্ছা, যে সকল ভার্বের পর, দেখো যে সকল ওয়ার্ডের পর সবসময় ভার্বের 3 নং রূপ বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় বসে, সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, বিন, হ্যাভিং, গেটিং, বিকাম, বিকামিং ইত্যাদি। এগুলো ওয়ার্ডের পর সবসময় কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল বসে থাকে, এটা তোমরা মনে রাখবে। এখন চলে যাব আমরা অ্যাডভার্বে, যে অ্যাডভার্ব কোথায় বসে থাকে। অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে, দেখো এলওয়াই যুক্ত সকল ওয়ার্ড সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু আহ, ব্যতিক্রম আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, ভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এখন দেখো অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, সাবজেক্টের আগে এবং অবজেক্টের পরে সাধারণত অ্যাডভার্ব বসে থাকে। সাবজেক্টের আগে এবং অবজেক্টের পরে সবসময় অ্যাডভার্ব বসতে পারে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, সবসময় কি আমরা কি লক্ষ্য করব, যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। আর অ্যাডভার্ব বসানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা, সেটা হচ্ছে এই 3 নম্বরটা। এটা হচ্ছে, দেখো অক্সিলিয়ারি ভার্ব প্লাস, দেখো গ্যাপ থাকলে, অক্সিলিয়ারি ভার্ব গ্যাপ মূল ভার্ব থাকলে গ্যাপে অ্যাডভার্ব বসে। অক্সিলিয়ারি ভার্ব গ্যাপ মূল ভার্ব থাকলে গ্যাপে কিন্তু অ্যাডভার্ব বসে। তো আমরা এখানে যে কিছু রুলস গুলো দেখলাম, এই রুলস গুলো মূলত আমরা এখন প্রয়োগ করব, যে কিভাবে একটা সেন্টেন্সে ওই রুলস গুলো আমরা প্রয়োগ করতে পারি। এগুলো আমরা একটু প্রয়োগ করব, তোমরা দেখো। আহ পরীক্ষায় কিন্তু তোমাদের উইথ ক্লোজও আসতে পারে, উইদাউট ক্লোজও আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সুতরাং আমরা এখন প্রথমে আমরা উইথ ক্লোজটা আজকে করব, তারপর অন্যদিন আমরা উইদাউট ক্লোজটা তোমাদেরকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আর তোমাদেরকে বলে দেই, আজকে যে ক্লাসটি নেওয়ার কথা ছিল, এটা কিন্তু তোমাদেরকে আমি ফ্রি ক্লাস দিচ্ছি, মানে বলতে গেলে আমাদের রুটিনে কোনো ক্লাস নেওয়ার কথাই ছিল না, ঠিক কিনা? আমাদের রুটিনে কি আজকে ক্লাস নেওয়ার কথা ছিল? জি ক্লাস নেওয়ার কথা ছিল না না। ভাইয়া। শুধুমাত্র তোমাদের স্বার্থে, শুধুমাত্র তোমাদের স্বার্থে কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি। আমি আরো অনেক ক্লাস নিব, যদিও তোমাদেরকে আমি বলেছি যে 10টি ক্লাস নিব, কিন্তু না, আরো অনেকগুলো ক্লাস নিব। আর তোমাদের যদি কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবে, আমি ওই টপিকের উপর ক্লাস নিব। কেমন? আচ্ছা, তোমরা হ্যাঁ এখানে ভাইয়া। দেখো যে আমরা উইথ ক্লোজ সমাধান করি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা উইথ ক্লোজ দেওয়া আছে, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। তো এখানে কি কি ওয়ার্ড আছে আমরা প্রথমে দেখে নিব। এগুলো উত্তর করার আগে প্রথমে আমরা উইথ ক্লোজের এখানে যে টেবিলে যে
ওয়ার্ডগুলো আছে ওইগুলো আমরা দেখে নিব। দেখো কি আছে এখানে, ইন আছে, ডার্ক আছে। ডার্ক অর্থ কি? অন্ধকার। হ্যাঁ, ডার্কনেস বা ডার্ক, অন্ধকার করা, অন্ধকার। দা হচ্ছে একটা আর্টিকেল, ফ্রম, ফ্রম হচ্ছে একটি প্রিপোজিশন যার অর্থ থেকে অর্থ বোঝায়। তারপর হচ্ছে এন, এটা আর্টিকেল। লার্নিং অর্থ শিক্ষা। অফেন, অফেন অর্থ হচ্ছে প্রায়ই। মিডস্ট, মিডস্ট অর্থ হচ্ছে মধ্যে, মধ্যে অর্থ প্রকাশ করে। দ্যাট, দ্যাট অর্থ যে, যা, ইত্যাদি অর্থ প্রকাশ করে। অর্থি, অর্থি অর্থ হচ্ছে কি? যোগ্য, মূল্যবান, এরকম অর্থ প্রকাশ করে। তো এখানে দেখো যে an ideal teacher, an ideal teacher is dash compared। এখানে, অফেন। আচ্ছা হ্যাঁ, এখানে তুমি উত্তর করেছো অফেন, গুড। এখানে অফেন হবে, এখানে বলো তো দেখি কেন অফেন হবে, আমাদের কোন রুলসটা এখানে পড়ে, কে বলতে পারবে? এখানে কোন রুলসটা পড়ে, কে বলতে পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো, আমরা একটা রুলস পড়েছিলাম এখানে, এই যে অ্যাডভার্বের রুলসের মধ্যে, যে 3 নাম্বার রুলসটা, এই যে অক্সিলারি ভার্ব গ্যাপ মূল ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব গ্যাপ মূল ভার্ব থাকলে গ্যাপে অ্যাডভার্ব বসে। সুতরাং এই জন্যই মূলত আমরা দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, এবং গ্যাপের পর মূল ভার্ব আছে, তার মানে এখানে কি বসবে? চোখ বুজে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে আমরা এখানে অফেন বসিয়ে দিব। অফেন বসালে কিন্তু শব্দের বাকির অর্থটা ঠিক হয়ে যায়। একজন আদর্শ শিক্ষককে প্রায় তুলনা করা হয়, কম্পেয়ার্ড উইথ, তুলনা করা। ড্যাশ আর্কিটেক্ট, তোমরা এখানে দেখো আমরা কি জানি যে প্রিপোজিশন পরে সাধারণত কি বসে? নাউন বসে। এখানে গ্যাপ আছে দেখো, এই আর্কিটেক্টটা কিন্তু একটা নাউন, তাহলে নাউনের আগে কি বসে? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ, গুড। তাহলে এখানে কি বসবে? একটা অ্যাডজেটিভ। আর অ্যাডজেটিভ কি হতে পারে? আমরা কি জানি যে আর্টিকেল কিন্তু একটা অ্যাডজেটিভ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে অ্যাডজেটিভ কি বসাতে পারি? আমরা এন বসাতে পারি। আমরা এখানে কি বসাবো? এখানে আগে অফেনটা লিখে দিই আমরা। সরি, আমি একটু ঠিক করে নিচ্ছি। এখানে অফেনটা লিখে দিই, অফেন। আর এখানে হচ্ছে কি, আমরা এন বসাতে পারি। হি ইজ কল্ড, দেখো এখানে হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট। হি ইজ কল্ড ড্যাশ আর্কিটেক্ট, তাহলে এখানে আমরা কি বসাতে পারি তোমরা দেখো। এখানে আমাদের যে রুলসটা আছে, এখানে কোন রুলসটা আমরা প্রয়োগ করি? যে কল্ড মেন ভার্ব আছে, মূল ভার্ব, আর এখানে আর্কিটেক্ট নাউন আছে, তাহলে এর আগে কি বসাতে হবে? আমরা একটা অ্যাডজেটিভ বসাতে হবে। নাউনের আগে কি বসে? অ্যাডজেটিভ বসে। তাহলে অ্যাডজেটিভ কি বসাতে পারি আমরা? এখানে আমরা লার্নিং বসাতে পারি। এখানে লার্নিং হচ্ছে, এখানে অ্যাডজেটিভ বানাতে হবে, এটাকে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে। এটাকে আমরা পার্টিসিপল আমরা বানাতে পারি, এই জন্য আমরা এটাকে আমরা নাউনই বসাবো। সরি, অ্যাডজেটিভ বসাতে হবে, এই জন্য আমরা লার্নিং বসিয়ে দিব। তারপর ভাইয়া এখানে দা হবে না? হি ইজ দ্য, হি হ্যাঁ হ্যাঁ, ইজ কল্ড দ্য আর্কিটেক্ট হি অফ আ ইজ নেশন। কল্ড, হি ইজ কল্ড দ্য, হ্যাঁ ঠিক আছে, আর্টিকেল গ্যাপ প্রিপোজিশন গ্যাপে নাউন বসে, তাহলে এখানে নাউন আছে, এর আগে আমরা একটা আর্টিকেল বসাতে পারি, আমাদের ওই রুলসটা পড়ে, তাই না? আমাদের ওই রুলসটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা একটা অ্যাডজেটিভ বসাতে পারি, আর আর্কিটেক্টের আগে আমরা দা বসাতে পারি অবশ্যই। তাহলে এখানে আমরা এই যে এই দাটা এখানতে আমরা আনতে পারি। আচ্ছা, হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ আ নেশন, তাকে একটি জাতির কি বলা হয়? নির্মাতা বলা হয়। হি ইজ দ্য লাইট অফ, হি ইজ দ্য লাইট অফ, এখানে আমরা কি বসাতে পারি তোমরা দেখো। হি ইজ দ্য লাইট অফ, এখানে প্রিপোজিশন আছে, ঠিক আছে। প্রিপোজিশনে কি বসে আমরা কি জানি? নাউন বসে। তো এখানে আমরা কি নাউন বসাতে পারি? আমরা লার্ন, লার্ন যে শব্দটা আছে এটা আমরা এখানে বসাতে পারি। তবে এর সাথে আমরা আই যুক্ত করতে হবে, এটাকে জিরাল বানাতে হবে। আমরা কি জানি যে প্রিপোজিশন পরে টু ছাড়া সকল প্রিপোজিশন পরে নাউন ব্যবহৃত হয়, ঠিক আছে। বা প্লাস আইনজি ব্যবহৃত হয়, এই জন্য আমরা এখানে লার্নিং বসিয়ে দিব। কেমন? তারপর তোমরা লক্ষ্য করো, আচ্ছা, দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল। আচ্ছা, এখান দেখো তো, পিপল ড্যাশ সিটিজেন। আচ্ছা, সিটিজেন কি, কোন ধরনের পার্ট অফ স্পিচ? কে বলতে পারবে? সিটিজেন শব্দটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? সিটিজেন নাগরিক, নাগরিক, সিটিজেন হচ্ছে একটি নাউন। হয়তো কর্ম। আচ্ছা, নাউন, নাউনের আগে কি বসে? নাউনের আগে অ্যাডজেটিভ অ্যাডজেক্টিভ। বসে। অ্যাডজেটিভ, গুড। তাহলে আমরা এখানে কি বসাবো? অর্থি বসিয়ে দিব। অর্থি অর্থ কি? যোগ্য। অর্থি অর্থ কি?
যোগ্য। তাহলে আমরা এখানে নাউন বসে দিতে পারি, সরি এডজেক্টিভ বসে দিতে পারি, অর দি সিটিজেন। তাহলে আমরা কি বলতে পারি এখানে যে দ্য ইলিটারেট পিপল অর দি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। বাট কিন্তু সিটিজেন কি কমন নাউন নাকি কালেকটিভ নাউন? সিটিজেন জাতি বোঝায় না, সরি এখানে সিটিজেন, এখানে আমরা কালেকটিভ নাউন না, কমন সিটিজেন নাউন হচ্ছে হবে কমন না? নাউন। হ্যাঁ কমন নাউন, সিটিজেন জাতি না। তো জাতি হচ্ছে আমরা এখানে কমন নাউন কমন ভাইয়া। করতে পারি। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, ইহা আহ, দেখো এখানে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট বা রেগ্রেট বলতে পারি। রিগ্রেটের পর দেখো গ্যাপ আছে, এরপর আর্টিকেল আছে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, অবশ্যই একটা আহ হ্যাঁ এখানে ডেট বসবে, ডেট বসাতে পারি আমরা, তাই না? জি, হ্যাঁ রিগ্রেট দ্যাট। এখানে ডেট বসাতে পারি, যে দুঃখের বিষয় যে বা আফসোসের বিষয় যে, এরকম অর্থ প্রকাশ করে, তাই না? দ্য টিচার আর নট হেল্ড। আচ্ছা হেল্ড অর্থ কি, কে বলতে পারবে? হেল্ড অর্থ কি? হেল্ড এরপরে কিন্তু একটা প্রিপোজিশন বসবে, কারণ হচ্ছে এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসাতে পারি। এই ক্ষেত্রে আমরা হেল্ডের পরে আমরা প্রিপোজিশন কি বসাতে পারি, ফ্রম বসবে হেল্ড না, অর্থ অনুষ্ঠিত। ইন বসাতে পারি হেল্ড আমরা, অর্থ হেল্ড ইন বসাতে পারি আমরা, ইনটা এখানে মানানসই। তো আমাদের দেখো এতটুকু যে করলাম, এতটুকুর ভিতরে আমাদের কয়টা রুলস কমন পড়েছে, যে আমাদের যে রুলস গুলো দিলাম, এখানে দেখো একটা রুলস, এই রুলসটা আমাদের কমন পড়েছে। তারপর হচ্ছে এই রুলসটা আমাদের কমন পড়েছে। তারপর এই যে এখানে দাটা কমন পড়েছে, আর্টিকেল। তারপরে যে সিটিজেনের আগে আমরা কি বসালাম, এজেটি বসালাম, এটা কিন্তু আমাদের রুলসে পড়েছে। তো রুলসের বাইরে দেখা যায় কি একটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই আমাদের ওই যতগুলো রুলস আছে ওই রুলসের ভিতরে কিন্তু আমাদের থেকে যাবে। তারপর আমরা চলে যাই, দেখো হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, দে লিড হাম্বল লাইফ ইন দ্য গ্যাপ অফ। এখানে দেখো আর্টিকেল গ্যাপ প্রিপোজিশন আছে, তাহলে আর্টিকেল গ্যাপ প্রিপোজিশন থাকলে গ্যাপে কি বসে, নাউন বসে, তাই না? অবশ্যই। আর্টিকেল মিডেস্ট। গ্যাপ, আচ্ছা তাহলে কি হবে, মিডস্ট বসাতে পারি আমরা, তাই না? মিডস্ট। আচ্ছা বলো তো মিডস্ট শব্দের প্রিপোজিশন কি হবে, কে বলতে পারবে? মিডস্ট যে শব্দটা আছে এটার প্রিপোজিশন কি, কেউ বলতে পারবে? ইন এটা ইন মিডে। এমিডেস্ট, হ্যাঁ গুড, এমিডেস্ট হচ্ছে এটা। এমিডেস্ট যে শব্দটি আছে সেটি হচ্ছে প্রিপোজিশন। এর আগে আমরা এই বসাই দিলে এটা প্রিপোজিশন হয়ে যাবে কিন্তু। আচ্ছা মিডস্ট অফ ওয়ান্ট, স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য। এখানে দেখো আমাদের কিন্তু ওই রুলসটা এখানে আবার পড়েছে, আর্টিকেল গ্যাপ প্রিপোজিশন আছে, দেখো এখানে আর্টিকেল গ্যাপ ডার্ক প্রিপোজিশন, অফ। এখানে কিন্তু নাউন বসবে, তাহলে এখানে কি বসতে পারি আমরা? নাউন বসবে। নাউন বসবে। ডার্ক। আচ্ছা এখানে আমরা কি বসাতে পারি একদম বলো তো? ডার্কনেস। নাউন। ডার্কনেস, ডার্ক কিন্তু হবে না, কারণ হচ্ছে ডার্কের সাথে আমরা নেস যুক্ত করে সেটাকে আমরা নাউন বসাতে হবে, ঠিক আছে? ডার্কনেস আমরা বানাবো। অনেক সময় দেখা যাবে যে তোমাদের যে শব্দটা থাকবে এটাকে একটু পরিবর্তন হতে পারে, তো এটা ডার্কনেস বানাবো, তাহলে এটা নাউন হয়ে যাবে। তারপর ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড, দেখো সুপারস্টিটিয়াস, এখানে কি বসাতে পারি আমরা? ফ্রম দা সোসাইটি। ফ্রম দা ফ্রম। সোসাইটি, হ্যাঁ গুড। এখানে আমরা অনেকেই তোমরা হয়তো পড়েছো এটা রুলস গুলো, এখানে আমরা ফ্রম বসাতে পারি। তাহলে দেখো তো আমাদের যে রুলস গুলো আলোচনা করলাম, এখানে আমরা কয়টা রুলস আমরা কমন পেয়েছি? এখানে দেখো প্রায় এখানে 10টার মধ্যে 3 4 7টা 8টার মতো আমরা রুলস এখানে আমরা কমন পেয়েছি। তার মানে কি আমরা যদি ওই রুলস গুলো একটু ভালো করে পড়ি তাহলে আমরা সহজে কিন্তু আমরা গ্যাপ ফিলিং করতে পারবো, ঠিক আছে? আর পাশাপাশি তোমরা কিন্তু ওই রুলস এর মাধ্যমে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু উপকৃত হবে। যেমন আহ, এই যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, হ্যাঁ পজিশন অফ পার্ট অফ স্পিচ। অনেক সময় দেখা যায় কি একটা সেন্টেন্সে কি ইয়া দিয়ে দেয়, যেমন তোমাদেরকে আমি বলি দিস ইজ, দিস ইজ দ্য গো অফ দি ওয়ার্ল্ড। বলো তো এখানে গো শব্দটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, কে বলতে পারবে?
নাউন। নাউন ভাইয়া। নাউন। নাউন ভাইয়া। কারণ কি এখানে নাউন, কারণটা কি? এর আগে কি আছে? একটা আর্টিকেল আছে, এরপরে আর্টিকেল। প্রিপজিশন আছে, তারপর চোখ বুঝে আমি এটাকে কি বলতে পারি? নাউন। নাউন নাউন। বলতে পারি। এই যে এইভাবে কিন্তু আমরা গ্রামারেই কিন্তু আমরা এগুলো প্রয়োগ করতে পারবো, এই রুলস গুলো। ঠিক আছে, তোমরা ওই রুলস গুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। আর এই পিডিএফটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, পিডিএফ করে। আহ, আজকের ক্লাসটি আমরা বেশিক্ষণ আগাবো না, এখানেই শেষ করে দিব। তার আগে তোমাদের যে প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারো। ভাইয়া কালকে পরীক্ষার জন্য কি কোনো সিলেবাস বা কোনো হ্যাঁ, নির্ধারণ হ্যাঁ, করে দিবেন কি কি হ্যাঁ, হ্যাঁ। আসবে? আমরা আগামীকাল যে পরীক্ষা নিব, মডেল টেস্ট পরীক্ষা, ওই মডেল টেস্ট পরীক্ষার জন্য আমরা কিছু নির্দিষ্ট করে দিব টপিকগুলো। এই দেখো, তোমাদের জন্য আমি টপিক কিন্তু তৈরি করেছি অলরেডি, বাংলা তৈরি হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেই। আহ দেখো, এখানে যে বাংলা আছে, বাংলা বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন তৈরি করেছি, এইগুলো তোমাদেরকে দিব, বাছাই করে তৈরি করেছি। দেখো এখানে, তারপর হচ্ছে যে বাংলা ব্যাকরণ থেকে অনেকগুলো প্রশ্ন নিয়েছি, এখানে সবগুলি তোমাদেরকে দিব। তারপর হচ্ছে দেখো, বাক্য শুদ্ধিকরণ আছে এখানে, এগুলো আর ভাইয়া কিছু। সাজেশন দিবেন না হ্যাঁ, কোনো বাংলা সাধারণ জ্ঞান ইংলিশ? সবগুলোই দিব, বাংলা ইংলিশ সাজেশন এবং বাংলা ইংলিশ, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, সবগুলো সাজেশন কবে দিব। দিবেন ভাইয়া? আর সাজেশন আমরা ভেঙে ভেঙে দিতে হবে, যেমন আমরা বাংলাটা শেষ, বাংলাটা তোমাদেরকে দিয়ে দিব আগামীকাল, অথবা আজকে দিয়ে দিব। তারপর হচ্ছে দেখো এই ভাইয়া যে, একটু তাড়াতাড়ি দিয়ে দিন, কালকে তো আবার পরীক্ষা, পড়তে হ্যাঁ, হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে সাজেশন গুলো ভাগ করে দিব, জানিয়ে দিব যে স্যার এই পরীক্ষার সাজেশনটা, প্রশ্নগুলো কি সাজেশন? এই সাজেশন থেকে মূলত আসবে পরীক্ষায় প্রশ্ন। ঠিক আছে, দেখো সারাংশ সারমর্ম নিয়েছি এখানে, এগুলো বলতেছি কিন্তু স্যার পরীক্ষার ভাইয়া পরীক্ষার প্রশ্নগুলো কি সাজেশন? হ্যাঁ, সাজেশন মানে মূলত এই সাজেশন থেকে প্রশ্নগুলো করব, তোমাদেরকে বলে দিব যে এই এই টপিকগুলো তোমরা পড়বে আজকে। কেমন, বুঝতে পেরেছো তোমরা? এই যে সমাসের যে টপিকগুলো আছে, সমাসের জন্য আচ্ছা ওগুলোই সাজেশন, ওকে খুব ভাইয়া। সুন্দর একটা শীট আর তৈরি ভাইয়া করেছি। সাদা রঙের রিটেন, বোন আবার বলো। সাদা রঙের রিটেন। হ্যাঁ, হ্যাঁ, সাধারণ জ্ঞান রিটেনের জন্য দিব, রিটেনের জন্য দিব, ইংলিশের জন্য দিব, সাধারণ জ্ঞানের জন্য দিব, এগুলো আমরা তৈরি করছি। আজকে সারাদিন তোমাদের জন্য আমি কাজ করেছি, হ্যাঁ ভাইয়া কিছু সাজেশন গুলো প্রশ্ন তৈরি করেছি। দিলে ভালো তারপর হয় আমাদের জন্য। এই যে তোমরা দেখো, অনেকে সমাসে দুর্বল, সমাসের ধারণার পতন দিলাম, তারপর হচ্ছে সমাস নির্ণয় টেকনিক দিলাম। তোমরা দেখো এই যে মাঝপদে এবং আর ও হলে দ্বন্দ্ব, সংখ্যা ও সমাহারে, দ্বিগুচ্ছনা ছন্দ, যে সে যিনি তিনি নেই রূপে কর্ম, যার যাতে শেষ হওয়া বহুব্রীহি ধর্ম, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ হয়, উপসর্গের প্রথমে থাকলে অব্যয় হয়। এই যে এইগুলো হচ্ছে সমাস নির্ণয় টেকনিক। অনেক সময় দেখা যায় সমাসের সংজ্ঞা তোমার মনে থাকবে না, সমস্যা তোমরা কিভাবে নির্ণয় করবে? এই যে এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, এই যে প্রথম লাইনে কি বলা হয়েছে, মাঝ পদে এবং আর ও হলে দ্বন্দ্ব সমাস হয়। তাহলে তোমরা দেখো এই যে বেশ বাক্যের মাঝ পদে কি আছে? ও আছে, তার মানে এটা কি সমাস হবে? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এই যে তোমার বলেছিলাম ভাইয়া দুটো জায়গায়। নেকলেস, বাংলা নেকলেস গল্পটা কি ইম্পর্টেন্ট ভাইয়া? আমরা কি শর্ট সিলেবাসের বাইরেও ফুল সিলেবাস পড়বো? অবশ্যই তোমরা ফুল সিলেবাস পড়াশোনা করবে, শর্ট সিলেবাসে পড়াশোনা করলে কিন্তু হবে না। যদিও সিংহভাগ প্রশ্ন আসবে শর্ট সিলেবাস থেকেই, তবে ফুল সিলেবাস পড়লে তোমাদের জন্য ভালো হবে বেশি। ভাই, রিটেনের আচ্ছা ক্ষেত্রেও কি শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, 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 শর্ট রিটেনের ক্ষেত্রে? শর্ট সিলেবাস বাইরে থেকে আসতে পারে। দেখো আমি ভাইয়া তোমাদের, সাজেশন দিয়ে দিয়েন হ্যাঁ, সাজেশন যে তৈরি তাড়াতাড়ি। করেছি, আমাদের সাজেশন থেকে যে তোমাদের কমন আসবে তা না, তবে আমার কাছে নিশ্চিত যে গ্রামার থেকে তোমাদের কমন আসবে। এই যে গ্রামারে যে প্রশ্নগুলো তৈরি করেছি না, এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে। তবে সাহিত্য নিয়ে, মানে ইংলিশ বাংলা যে সাহিত্যগুলো আছে ওইখান থেকে প্রশ্ন কমন আসবে যে তার নিশ্চয়তা না, তবে তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি দিয়েছি। বুঝতে পেরেছো? ভাইয়া, এগুলো আর পারলে তোমরা গ্রামার পড়বে। প্রশ্নের অ্যান্সার গুলো কি আমরা আমাদের মতো করে পড়ে নেবো, নাকি আপনি অ্যান্সার দিয়ে দিবেন? আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে তোমাদেরকে এই প্রশ্নগুলো দিব, তোমরা এগুলো আগে পড়বে। ঠিক আছে, তুমি কোনো প্রশ্ন যদি উত্তর বের করতে তোমাদের সমস্যা হয় আমাকে জানাবে। কেমন? কারণ ঠিক আছে। হচ্ছে যেগুলো আমাদের, হ্যাঁ, তৈরি জি ভাই। করছেন ওইগুলো দিয়ে দিন ভাইয়া, যেগুলোতে তৈরি করছেন ওগুলো তাড়াতাড়ি দিয়ে দিন। আচ্ছা, আজকে তোমাদেরকে বাংলাটা দিয়ে দিব, কেমন? আর ইংলিশটা তোমাদেরকে আগামীকাল দিতে হবে, আর জিকেটাও আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে। ভাইয়া হ্যাঁ, এগুলোই সাজেশন আকারে সব পড়ে যাবো তাই? বোন আবার বলো, কথাটা বুঝিনি। বলছি এগুলোই সাজেশন আকারে সব পড়ে যাবো। হ্যাঁ, এইগুলো আগে পড়বে, তারপর হচ্ছে তোমাদের মতো তোমরা ভালো করে পড়বে। তবে এইগুলো তোমাদেরকে আগে পড়তে হবে, কারণ হচ্ছে এগুলো আমি বিশ্লেষণ করে তৈরি করেছি তো। এখান থেকে যদি সরাসরি কমন না আসলেও একটু ঘুরে ফিরে কমন আসতে পারে।
কারণ ওকে তোমরা সকলেই জানো যে ভাইয়া। লিখিত পরীক্ষা কিন্তু সরাসরি কমন আসে না। বুঝতে পেরেছো? সরাসরি প্রশ্ন কখনো কমন আসে না, তারপরেও আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি জি ভাইয়া। ওইগুলো থেকে সম্ভাবনা বেশি আসার। এই যে দেখো, আমি কিছু সপ্রসঙ্গ ব্যাখ্যা দিয়েছি এখানে তোমাদের এই লিখিতের জন্য। এই যে এখানে এগুলো থেকে প্রশ্ন কমন আসতে পারি। যে মোমো বাঁশরের বাঁশরি, দেখো বাঁশরির টানি পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এই যে সপ্রসঙ্গ ব্যাখ্যা কি, সপ্রসঙ্গ ব্যাখ্যা এবং ব্যাখ্যা করার দুটো কিন্তু পার্থক্য আছে। এটা তোমাদেরকে আমি ক্লাসে বুঝিয়ে দিব, এটা টেনশনে কিছু নেই। যখন আমরা ওই দিন যেটা পরীক্ষা নিব সেটার উপর সেই ক্লাসে বুঝিয়ে দিব। তোমরা যে যে ভুল এগুলো তো বাংলা ব্যাকরণ ভাইয়া। না, এগুলো বাংলা ব্যাকরণ না, এগুলো হচ্ছে বাংলা সাহিত্য। বাংলার প্রথম পত্র থেকে। এই যে এদেশে বুকে 18 আসক নেমে তাজা 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 প্রাণ অসহ্য যন্ত্রণা সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। ঠিক আছে? স্থাপিলা বিদ্রোহ বিধি সানুর ললাটে। ঠিক আছে? এইগুলো যে সপ্রসঙ্গ ব্যাখ্যা করার জন্য বলেছি। মানে এটা কিন্তু অর্থ না, ভাইয়া প্রসঙ্গ, সপ্রসঙ্গটা ব্যাখ্যা করার জন্য বলেছি। কি প্রসঙ্গে কথাটি বলেছিলেন তিনি? ভাইয়া হ্যাঁ বলো। হ্যাঁ ভাই বলো। ভাইয়া জবির এক্সামে কত পেলে পার? পাস হচ্ছে, লিখিত পাস মার্ক প্লাস এখানে বলা এমসিকিউ। হয়নি। জবির আইন অনুযায়ী, জবি কিন্তু আইন অনুসারে চলে, জবির আইন অনুযায়ী হচ্ছে 40% পাস। তোমাকে 40% নাম্বার পেতে হবে। জি বুঝলাম না। 72-এর মধ্যে তোমাদেরকে 40% নাম্বার তোমাদেরকে পেতে হবে। কেমন? কি- বুঝতে পেরেছো? ভাইয়া জি ক্লাস আর কি শেষ? আর এমসিকিউ হ্যাঁ। এমসিকিউ 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 পাস করতে হবে, আবার লিখিত পাস করতে হবে না? দুইটাই? না না, আলাদা পাস নেই, আলাদা পাস নেই, সমস্যা নেই, এটা নিয়ে ঝামেলা হবে না। ভাইয়া কত মার্কস পেলে একটা শিওর সিট থাকবে? তোমরা যদি 45+ পাও, 45 কি 48 পাও, তাহলে তোমাদের একটা সিট কনফার্ম থাকবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? 48 পেলেই হবে, জিপিএ উইদাউট জিপিএ, কিন্তু জিপিএ সহ তোমাদেরকে 70 বা 65+ পেতে হবে। কারণ হচ্ছে যে জবির যে লিখিত হয় অনেক হার্ড হয়ে থাকে, তোমরা জানোই। আর এই জন্যই তোমাদেরকে বলি যে বেশি বেশি প্র্যাকটিস করবে, তোমাদের সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর এই যে লিখিত প্রশ্নগুলো কিন্তু কঠিন হওয়ার কারণে অনেকে উত্তর করতে পারবে না। সময় আহ সময়গুলো তো তারা নির্ধারণ করতে পারবে না, সময় মেনটেন করে পরীক্ষা দিতে পারবে না, এই জন্য তারা পারবে না। বুঝতে পেরেছো? আমাদের ক্লাসটা এখনই স্টপ হয়ে যাবে। ঠিক আছে? স্টপ হয়ে গেলে সমস্যা নেই, আমাদের রেকর্ডেড থেকে যাবে। তোমাদের রেকর্ডেড ক্লাসটা আমি দিয়ে দিব, আমার ইউটিউবে রেখে দিব। তোমরা লিঙ্কে প্রবেশ করে দেখে ফেলবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের কোন জিজ্ঞাসা থাকলে বলো, আমরা ক্লাস শেষ হওয়ার পর পর্যন্ত আমরা থাকি। বলো। ভাইয়া কালকে যে রুটিনটা দিলেন ওই routine অনুযায়ী আমাদের বোন, তোমার exam কথাটা আমি বুঝিনি, তোমার হবে না? কথাটা লেগে লেগে আসছে, একটু ভালো করে বলো। কে বলছো? আবার বলো। যে গতকাল যে রুটিনটা দিয়েছি, এই রুটিনটা কিসের? গতকাল তোমাদেরকে যে রুটিনটা দিয়েছি এই রুটিনটা বলতেছি হচ্ছে, কালকে যে রুটিনটা দিলেন আমাদের ওই রুটিন অনুযায়ী আমাদের এক্সাম। হ্যাঁ, গতকাল তোমাদেরকে যে রিটেন মানে একটা রুটিন দিয়েছি না বাংলা ইংরেজি জিকের জন্য, এটা হচ্ছে এমসিকিউ রুটিন। আর লিখিতর জন্য হ্যাঁ আলাদা রুটিন আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। লিখিতের জন্য আলাদা রুটিন আছে। আর গতকাল তোমাদেরকে যে রুটিনটা দিয়েছি বাংলা ইংরেজি জিকে একসাথে, যেটা এটা হচ্ছে এমসিকিউ রুটিন। এই এমসিকিউ পরীক্ষাটা মূলত নেওয়ার কথা ছিল না আমাদের, কিন্তু তোমরা অনুরোধ করেছো, তোমাদের অনুরোধে মূলত এটা আমি নিচ্ছি। অতিরিক্ত পরিশ্রম করছি যাতে তোমরা উপকৃত হও। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে মূলত গ্যাপ সময়টার জন্য। ভাইয়া ভাইয়া ওই ওই এক্সামের লিঙ্কটা কি আবার দেওয়া যায়? আমরা তো হ্যাঁ, অনেকেই এক্সাম সমস্যা নেই। দিতে পারিনি। এক্সামের লিংক আমি 3বার করে রাখবো, না তোমরা 3বার পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? তোমরা 3বার পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকের ক্লাসটি এখানে রেখে দিই। আল্লাহ হাফিজ। সকলে ভালো থাকো। কেমন? ভাইয়া আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম।